লজ্জা তো নেই, এই সরকারের লজ্জা নেই। ফাইলটা হয়তো রিভিউ মানে নমস্কার, আবারও আপনাদের সঙ্গে আলোচনায় চলে এলাম। আমি বিশ্বজিৎ। ডিএ প্রসঙ্গ নিয়েই আজকের মূল আলোচনা। আগামী 26 আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। দিন যত এগিয়ে আসছে সরকারি কর্মচারীদের উত্তেজনা এবং উৎকণ্ঠা ততই বেড়ে চলেছে। আমি নিজেও একজন সরকারি কর্মচারী, তাই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে শুনানির আইনি দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হলো। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি যে জায়গায় পৌঁছেছে আমরা সবাই সেটা জানি। সেই দিকটার প্রতি লক্ষ্য রেখেই মলয়বাবুকে বেশ কয়েকটা প্রশ্ন করলাম। যেহেতু সুপ্রিম কোর্টের শুনানির শেষ পর্যায়ে সরকারি পক্ষের আইনজীবী মাননীয় শ্যাম দিবান তিনি একটা নতুন সাবমিশন দিয়েছেন এবং সেখানে বলেছেন যে ডিএ ভেরিয়েবল নয়, ডিএ স্ট্যাটিক, অর্থাৎ ডিএ স্থির। সেই জন্যই আমি তাকে প্রশ্ন করেছিলাম, রোপা 2009-এ যেগুলো স্ট্যাটিক, যেমন এইচআরএ এবং এমএ মেডিকেল অ্যালাউন্স, সেই জন্যই এদের পার্সেন্টেজ উল্লেখ আছে। 2009 রোপায় এইচআরএ ছিল 15% এবং মেডিকেল অ্যালাউন্স এমএ ছিল 3%। তাহলে ডিএও যদি এই দুটোর মতো স্ট্যাটিক হয় তাহলে ডিএরও তো একটা নির্দিষ্ট মান উল্লেখ থাকবে। এই প্রশ্নটা রেখেছিলাম, তিনি তার জবাব দিয়েছেন। তারই সঙ্গে আরেকটি প্রশ্ন করেছিলাম যে আমরা যে ষষ্ঠ বেতন কমিশন পেয়েছি সেই ষষ্ঠ বেতন কমিশনের বেসিক, পঞ্চম বেতন কমিশনের বেসিক, তার সঙ্গে 125% দিয়ে মার্জ করে তৈরি হয়েছে। তাহলে দিয়ে যদি স্ট্যাটিক হয় অর্থাৎ স্থির হয় তাহলে 125% দিয়ে কি করে মার্জ হলো, অর্থাৎ 125% দিয়ে কি করে তৈরি হলো, কোন নিয়মে তৈরি হলো? তিনিও তার যথাযথ উত্তর দিয়েছেন। মলয়বাবুকে আর একটা মজার প্রশ্ন করেছিলাম যে প্যান ইন্ডিয়া এফেক্টের কথা বারবার বলছে, এই কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় যে এআইসিপিআই অনুযায়ী রাজ্য সরকার দিয়ে দিতে বাধ্য নয়, তাহলে আমরা খুব ভালো করে জানি আমাদের রাজ্য সরকার আর আমাদের কোনোদিনই দিয়ে দেবে না। তাহলে আমরা যখন ষষ্ঠ বেতন কমিশন থেকে সপ্তম বেতন কমিশনে যাব, তখন সপ্তম বেতন কমিশনের বেসিক পে তৈরি করার জন্য সরকার কি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ধার চাইবে বা জিজ্ঞাসা করবে যে আপনারা এই পর্যন্ত কত পার্সেন্ট দিয়ে দিয়েছেন, আমাদেরকে একটু জানান? কেননা আমরা তো কোনো ডিএ দিইনি, কিন্তু এখন তো ডিএ মার্চ করে বেতন কমিশন তৈরি করতে হবে। তারও উত্তর তিনি দিয়েছেন। আমরা আরেকটি খবর দেখতে পাচ্ছি, কপিল সিব্বল রিজাইন্ডার নোটিশ জমা দিয়েছে। এই রিজাইন্ডার নোটিশ কি, কেন তিনি জমা দিলেন, সে বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন। চলুন মলয়বাবু কি বলেছে আমরা সবাই শুনে নিই। বিশ্বজিৎ বলছি, আমি নিজেও একজন সরকারি কর্মচারী। আপনি তো ডিএ মামলা নিয়ে অনেকদিন ধরে মাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টেও মুভ করছেন। ফলে ডিএ মামলা সম্পর্কিত যে কোনো তথ্য বা ডিএ এর যে কোনো হিসাব আপনার থেকে ভালো আর কেউ জানতে পারবে না। তো অনেকেই আপনার কাছে ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু তারা শুধু ডিএ কেসের স্ট্যাটাস জানতে চায়। আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমরা একটু টেকনিক্যাল জায়গাগুলোতে টাচ করতে চাইছি। সেই জন্য আমার দুটো তিনটে কোশ্চেন রয়েছে, কোশ্চেন গুলো একটু বড় হবে, আমাকে একটু সময় দিন। লাস্ট আমরা সুপ্রিম কোর্টের শুনানিতে দেখলাম সরকারি পক্ষের আইনজীবীরা বলছে যে ডিএ ভেরিয়েবল নয়, এটা স্ট্যাটিক, অর্থাৎ স্থির। ঠিক একইভাবে যেমন আমাদের এইচআর স্থির, এমএ স্থির, রোপাতে যেমন এইচআর 12% উল্লেখ রয়েছে, এমএ 3% উল্লেখ রয়েছে। তাহলে আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে ডিএ স্থির, তাহলে রোপাতে কি সেই স্থির ডিএ টুকুও কি উল্লেখ আছে? কোন রোপাতে, মানে রোপা 9 না রোপা 19 কোনটা? হ্যাঁ, রোপা 9ই ধরুন। হ্যাঁ 9-এ, না 9-এ যেটা বলা ছিল, 9-এ পরিষ্কার বলি যেটা হচ্ছে, প্রথমে বলছি যেটা হচ্ছে কমিশন, পে কমিশনের যে চেয়ারম্যান তো রিপোর্ট তৈরি করে, তারপরে সেটা সরকারের কাছে জমা দেয়, সরকার সেটা মান্যতা দেয়, আবার মান্যতা দেয়ও না রোপা ভিত্তিক। সেক্ষেত্রে 2009-এর যে চেয়ারম্যান,
তিনি সরকারকে রিপোর্ট তুলে দেওয়ার সময় সেই রিপোর্টে যেটা বলা ছিল যে এখানে যে সরকারি কর্মচারী সংগঠনগুলো বা এককভাবেও সরকারি কর্মচারীরা এই যে আমাদের কাছে যে মেমোরেন্ডামটা দেয় হুম তার মূল যে দাবি তাদের আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই মহার্ঘ ভাতা। হুম তারা বলছে যে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এটা ক্যালকুলেশন করে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের দিয়ে থাকে। হুম অর্থাৎ কেন্দ্র কিন্তু যে মানে বলি না কেন্দ্র মতো দেয়, এই কথা যে কেন্দ্র কিন্তু দিয়ে দেয় না, কেন্দ্র দিয়েটাকে ইমপ্লিমেন্ট করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এটা স্বশাসিত সংস্থা, সবাই জানে, হুম তারা মূল্য সূচক করে, সেগুলো প্রত্যেক মাসে হয়। হুম হ্যাঁ, কিন্তু প্রত্যেক মাসে তো দিয়ে দেওয়া সম্ভব না। এক বছরের যে ক্যালকুলেশন করে সেটাকে দুটো আগে ভাগ করে ভর করে তাদের কর্মচারীদের দিয়ে থাকে। এটা এই কারণে বলছি যে দিয়ে কিন্তু নির্দিষ্ট নিয়ম মতো রোপাতে যা বর্ণিত আছে সেই এইভাবেই অনুপাতেই আমরা দিতে হবে। পূরণ করছি। এই হচ্ছে এটা মূল এটা কথা। নিয়ে এটাকে হ্যালো অর্জন করতে মলয়দা কিছুতেই পারবে না। হ্যাঁ, মলয়দা এটা নিয়ে হ্যাঁ, আমাদের কোনো আপত্তির জায়গা নেই, এটাই তো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, লাস্ট হিয়ারিং আমরা যেটা দেখলাম যে সরকারি হ্যাঁ, আইনজীবী শ্যাম দেবান তিনি হ্যাঁ, বললেন যে এইচআর এ ফিক্সড, এম এ ফিক্সড, ডিও হ্যাঁ, ফিক্সড। তাহলে আমরা হ্যাঁ, দেখছি যে বেতন কমিশনে এইচআর এ 12% আছে, মেডিকেল অ্যালাউন্স আছে 3%। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মেডিকেল অ্যালাউন্স 300 টাকা, 300 হ্যাঁ টাকা। হ্যাঁ, তাহলে ওনার কথা মেনে তাহলে ডিও তো একটা ফিক্স থাকবে ওনার সেটাই তো কথা বলছি, তাই না? ওনার কথা মেনে যদি আমরা এগোই তাহলে সেটাই ডিএরও তো বলছি। একটা ফিক্স থাকবে যে এত হ্যাঁ, পার্সেন্ট। তাহলে সেই ডিএ ফিক্স নেই, অথচ কি করে বলছে যে ডিএ স্ট্যাটিক? ফিক্স বলতে ওই যে যেটা রাজ্য সরকার দিচ্ছে সেটাকেই মনে করছে তারা ফিক্সড। না, ফিক্সড রাজ্য হলেও সরকার, এইচআর এ হ্যাঁ, যেমন রোপাতে উল্লেখ রয়েছে সেটাই তো মেডিকেল বারবার অ্যালাউন্স। বলছি যে নির্দিষ্ট মানে একদম পার্সেন্টেজ আছে। হ্যাঁ, হ্যাঁ 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 এইটারে যেমন এবার ষষ্ঠ বেতন কমিশনে তো 12% করে দিয়েছে। ওটা কি কোনো সময় 15% দিতে পারবে? হ্যাঁ, আপনি বা যখন বলছেন যে 10% দিতে পারবে? হ্যাঁ আপনি যখন বলছেন যে ডিএ ফিক্স, তাহলে রোপাতে ডিএ ফিক্স তার পার্সেন্টেজ কত সেটা আপনার দেখাতে হবে তো। হ্যাঁ, সেটাই তো আমাদের আইনজীবীরা তো তুলে নিয়েছে। হ্যাঁ, মানে এবার হ্যাঁ, দাদা আমার দ্বিতীয় কোশ্চেন যেটা, হ্যাঁ, দেখুন আমরা ষষ্ঠ বেতন কমিশন যেটা পেলাম আপনি বললেন আমার ক্লিয়ার হয়ে গেছে, শুধু দর্শকদের জন্য আরেকবার জিজ্ঞাসা করছি। ষষ্ঠ হ্যাঁ, বেতন কমিশনে আমরা পঞ্চম বেতন কমিশনের বেসিকের সঙ্গে এতক্ষণ ধরে যেটা বললেন 125% ডিএ মার্ক করে আমরা নতুন বেসিক পেলাম। হ্যাঁ, একদম, তাহলে একদম, একদম। তাহলে যদি ডিএ স্ট্যাটিক হয়, স্থির হয়, হ্যাঁ, তাহলে এই 125% ডিএ কিভাবে তৈরি হলো? তাহলে এখান হ্যাঁ, থেকে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ডিএ স্ট্যাটিক নয়, এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, সেটা তো একদমই, সেটাই তো আমরা তুলে ধরছি, বারবার বলছি। ওরা ওই একই কথা বারবার বলে যাচ্ছে বা বারবার বলে যাচ্ছে। মানে এখানে যে যেমন এখন যেটা আবার মাঝে মাঝে এই কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে যে সরকারের কাছে পয়সা নেই, সরকারের কাছে পয়সা থাকলে দিয়ে দেওয়া হবে, এই কথাও বলেছে। হ্যাঁ, এই কথা মানে বলেছে। অর্থাৎ ট্রাইব্যুনালে যে রায়টা দিয়েছিল মাননীয় টিকে তালুকদার, বলেছিল সরকারের ইচ্ছের উপর দিয়ে দেবে, অর্থাৎ ডিসক্রিমিনেশন পাওয়ার, হুম সরকারের যখন টাকা হবে তখন দেবে। এই রায়টা তো আমাদের হারিয়ে দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তো আমরা অ্যাপিল মামলা করে আজকে এই জায়গাটা এসেছি। হুম ঠিক সেই কথা যেমন পৃথিবী গোল, ঠিক ঘুরে এসে সুপ্রিম কোর্টেও এই একই বার্তা। একই জায়গায়। মলয়দা হবে না, হতে পারে মলয়দা না। বলছি যে এবার আমি খুব একটা মজার প্রশ্ন করতে চাইছি, একদম মজার প্রশ্ন, হ্যাঁ, শুধু সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। আমি এই প্যান ইন্ডিয়া এফেক্ট নিয়ে তো খুব আলোচনা হলো দেখলাম, শেষের দিনও মাননীয় কপিল সিব্বল এটাকে তুলে ধরার চেষ্টা করছিলেন। হুম, যে খুব বাজে হ্যাঁ, প্রভাব পড়বে। আমি ধরলাম যে এই টাকা দিতে রাজ্য সরকারগুলোর প্রেশার হবে, ভালো কথা। আর এআইসিপিআই অনুযায়ী যদি ডিএ না দেয়, হ্যাঁ, এই অর্ডারটা যদি সুপ্রিম কোর্ট থেকে না দেয়, তাহলে তো আমাদের রাজ্য সরকার আর কোনোদিন কোনো ডিএ দেবে না, এটা আমরা নিশ্চিত, কারণ এই রাজ্য একদম, সরকারকে আমরা একদম, একদম, আমরা চিনে গেছি। তাহলে একদম। আমি যখন ষষ্ঠ পে কমিশন থেকে সপ্তমে যাব, ঠিক হ্যাঁ, আছে, তখন কি সপ্তম পে কমিশনের বেসিক বানানোর জন্য আমার হাতে হ্যাঁ। তো তখন ডিএ থাকবে না, তখন কি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বলবো যে আপনারা কত পার্সেন্ট ডিএ দিচ্ছেন আমাদেরকে একটু জানান, এই না, করে মার্ক এখন করে? যেটা আমার যেটা আমার প্রশ্নটা বলছি, বুঝতে পেরেছেন? না আমি বুঝতে পেরেছি।
সরকার কি করেছে, এই যে ডিএ প্রভিশনটা রেখেছিল পঞ্চম বেতন কমিশনে, বামফ্রন্ট সরকার করেছিল সেই সময়, যার জন্য এই কেস কামারি হয়েছে। এবং এখন সরকারও জানে যে এদেরকে ডিএটা দিতেই হবে পঞ্চম বেতন কমিশনে। এবার ষষ্ঠ বেতন কমিশন তো এই নয়া সরকার করেছে, হুম হুম নয়া সরকার করে এই ডিএর কনসেপ্টটাই রাখেনি, হুম 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 এটা তো আমরা জানি। রাখেনি। এখন না রাখাতে বিকাশ বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, এগুলো বললো যেহেতু ষষ্ঠ বেতন কমিশনের ডিএর প্রভিশনটা রাখেনি, সেহেতু এখানে আইন আদালত করে সেই ডিএটা আদায় করতে কিন্তু খুব সম্ভব হবে না, কষ্ট হবে, সম্ভব হবে না। এমনকি সম্ভবই হবে না। হুম আমি হুম তাও বললাম ফলে এটাকে টানাই যাবে না, ষষ্ঠ বেতন কমিশনকে কারণ এখানে টানাই যাবে না। এখানে সরকার তো রূপতে ডিএর রাখেনি তো, হুম এটা অতএব ডিএটা সরকার ওইটা দিচ্ছে। একটা ডিএ তো ডিএতে অনেক কলেজ স্কুল তো আছে, তাই না? একদম অনেক তো একদম। ডিএতে স্কুল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। আছে না? হুম তাদের তাদের যে দিয়ে দেয় সেটা কি মানে এক পার সিপিআই অনুসারে বা ওই মানে রোপা মেনে তো দেয় না, তাদের একটা জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে সেই মতো দেয়। আলাদা তখন নিয়ম আছে। তখন এই যে ষষ্ঠ বেতন কমিশনের কথাটাই ওরা পঞ্চম বেতন করে তুলে ধরছে। হুম তাহলে বুঝলো তো, এই যে মানে যখন সরকারের কাছে ইচ্ছে হবে একটা একটা কিস্তি দিয়ে দেবে, যেটা বর্তমানে দিচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের, যেটা বর্তমানে দিচ্ছে। ষষ্ঠ বেতন কমিশনের কি দিয়েছে? ষষ্ঠ বেতন কমিশনের প্রথমে 3% দিয়েছে, তারপরে 3% দিয়েছে 6, তারপরে 4% দিয়েছে 10, তারপরে 4% 14, তারপরে 4% 18। হুম হুম কিন্তু হুম কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে 1/7/2000 ওই ইসে থেকে 16 থেকে কত শতাংশ? প্রথমে হয়েছে 2, তারপরে হয়েছে 2, তারপরে হয়েছে 1, তারপরে হয়েছে 3, তারপরে হয়েছে 2, এই করে এবার 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 কেন হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে মূল্য সূচকগুলো খুব অল্প? কেন কেন বলছি? এবার যে পঞ্চম বেতন কমিশনের টোটাল দিয়ে কত হয়েছিল? কত হয়েছিল টোটাল দিয়ে? 125। হুম 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 আমরা তো জানি 125, ওই হুম কিস্তি 125। হুম 125। তাহলে এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কিন্তু 125 হয়েছে, হুম তাই একদম। 6 কিস্তি দিয়ে 20 কিস্তি। হুম হ্যাঁ, এবার এবার 19 কিস্তি হয়ে গেছে। আমি তো বললাম আর এক কিস্তি হলেই মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সপ্তম বেতন কমিশনে তাহলে 20 কিস্তি হয়ে যাবে। তাহলে এখন 55, আমি বললাম ম্যাক্সিমাম 3, 4, 5ই ধরলাম, তাহলে 60 যদি হয়, তর্কের খাতিরে 60 ধরলাম, হুম তাহলে মানে পঞ্চম বেতন কমিশনে আমাদের পঞ্চম বেতন কমিশনে 125 হয়েছিল, হ্যাঁ আর 125 ছিল। 25 হয়েছে। আর এবার ষষ্ঠ বেতন কমিশনে কত হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের 60 যদি হয় আমাদের 60। 60 হবে। হুম এইবার সেন্ট্রাল গভর্নমেন্ট বা আদার স্টেট গভর্নমেন্ট যারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পায়, তারা কি কোনোদিনও আন্দোলন করবে? 125 যেহেতু এর আগের যে কমিশন হয়েছিল আমাদের 125 দিতে হবে, তাহলে তাদের তো বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা আদার স্টেট একদম গভর্নমেন্ট একদম যারা একদম। ডিএটা পায়। হুম কারণ তোমাদের তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে মেনেই দেওয়া হচ্ছে, মেনেই দেওয়া হয়েছে। ব্যাংকে কি হয়? ব্যাংকে 4 মাস অন্তর অন্তর দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এইবার ব্যাংকে কি হয়, এই অল ইন্ডিয়া কনজিউমার ব্যাংকে যার জন্য অনেক সময় শূন্য হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ওদের বেতন কমে যায়, একদম। ওদের বেতন কমে যায়, ওদের বেতন ফিক্স থাকে, আবার ওদের বেতন বৃদ্ধিও হয়। আমি এবার যে জিনিসটা, যেহেতু আপনি সুপ্রিম কোর্টে একদম সম্মুখে দাঁড়িয়ে সবকিছু শোনেন, আপনি বিচারপতিদের বা আইনজীবীদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখেও অনেক কিছু বুঝতে পারেন। তো সেই জন্য আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি, আমরাও দেখছি, অনলাইন স্ট্রিমিং দেখছি, সেখানে কি এরকম মনে হচ্ছে যে সরকারি পক্ষের যারা আইনজীবী আছেন তারা ইতিমধ্যে ডিএ লিগালি ইনফোর্সেবল রাইট এটা মেনে নিয়েছে, সেই জন্যই হ্যাঁ। শুনানির একদম শেষ পর্যায়ে একটা নতুন সাবমিশন দাখিল করেছে? নতুন না না, সেটা আগেরটাই যেটা কপিল সিব্বল সে যেটা ধরলো সেটা নতুন করে কিছু করেনি। হ্যাঁ আগেরটাই, হ্যাঁ আমি 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 হ্যাঁ হ্যাঁ ওইটার উপরে হ্যাঁ এদিন তো, ওরা যেটা দিয়েছে ওরা সেদিনকে দিয়েছে। হ্যাঁ এদিন তো শুনানি সেইভাবে হলোই না। ওরা 12 তারিখে দিয়েছে, তো সেদিন হ্যাঁ হ্যাঁ আমাদের কপি দিয়েছে, হ্যাঁ সেই কথাটাই বল। কপি দিয়েছে, সেই কপির ভিত্তিতে আমরা রিজয়েন্ডার আমরা তৈরি করেছি, ঠিক আছে? সেটা আমরা ওই 26 তারিখে তুলে দেবো। মানে আমার এটাই বলতে চাইছি যে 2009 রোপাকে কোনো মতেই খণ্ডন করতে পারছে না, সেই জন্যই একটা নতুন সাবমিশন দিয়ে একটু ঘেটে দেওয়ার চেষ্টা করছে। না না, নতুন সাবমিশন কি দেবে? নতুন সাবমিশন দিলে আমাদের তো, আমরা যেটা বলছি আমাদের ট্রাইব্যুনালে আমরা 2 বার জিতেছি, একবার মূল রায়, আবার রিভিউ, তারপরে হাইকোর্টে 4 বার জিতেছি।
ঠিক আছে, এই 6 বার হলো, এমনকি সুপ্রিম কোর্টেও মানে 4 ভাগের 1 ভাগ জিতেছি, তাই তো? 25% একদম একদম একদম। তাহলে এবার এবার সুপ্রিম কোর্টের এই যে বিচারপতিদ্বয়, তারা কি এরপরেও বলবে না সরকার তার নিজের ইচ্ছে মতো বিয়েটা দেবে? বলবে, এটা বলতে তো পারে? না না, এটা বলতে এটা পারে না। এটা আমাদের আমাদের ভাবনার বাইরে। হ্যাঁ, এটা আমাদের, আমরা জানি হ্যাঁ যে বিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ব্যাকলগ, যেটা ব্যাকলগ অনেকে, ব্যাকলগটা কেন, ব্যাকলগটা এই কারণে, এবং আমরা তো ওই যে 16% দিয়েটা আমরা ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? রোপায় বলা ছিল, অর্ডার করে বলা ছিল, যেহেতু 1/4/2008 থেকে একদম 1/4/2009 পর্যন্ত অ্যাজ পার সিপিআই অনুসারে ডিএটা দিয়েছে, তার জন্য ওই 12 আর 4 16% ডিএটা ছেড়ে দিয়ে তারপরে আমরা ক্লেম করেছি। আমরা রোপাকে মান্যতা দিয়েছি। আমরা যদি ওই একদম 1/7/2006 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে দিয়ে দিয়েছিল সেভাবে যদি ক্লেম করতাম, আমরা মানে আমরা হাইকোর্টে হেরে যেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমজাদ আলী পরিষ্কার বলছে যে দেখো মলয়, একটা জিনিস দেখতে হবে, যেখান থেকে টাইম টু টাইম দিয়ে দেওয়ার কথা বলেছে সেখান থেকে ধরতে আইনটা হবে। ভঙ্গ করেছে, ওখান থেকেই আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, ওখান থেকে আর আমাদের ধরতে হবে। তোমাদেরকে এই যে 12 আর 4 16% বা 5 কিস্তি দিয়ে তোমাদের ছেড়ে দিতে ছেড়ে হবে। দিতে হবে, কিন্তু তারপরে ওইটা ধরে আসতে ওখান গেলে থেকে চাইবে। এটাও হ্যাঁ, হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, যার জন্য, এবং দাদা, এটাতে অ্যাপ্রিসিয়েট করেছে দাদা বলছি মানে যে আমাদের চ্যানেল। বলছি যে ইউটিউবে দেখছি একটা ভিডিও ঘোরাঘুরি করছে, এ সম্পর্কে আমার বিশেষ জ্ঞান নেই। এই রিজয়েন্ডার নোটিশ কপিল সিব্বল দাখিল করেছে, এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? ওই তো যেটা বললাম, ওই যে 12 তারিখে যেটা মামলাটা ছিল, আমাদের তো 4, 5, 6, 7 হলো তো। হ্যাঁ, তারপরে যেদিন ওদের বক্তব্য, ওই আমাদের বক্তব্য কয়েকটা বাকি থাকার পরও সরকার পক্ষ আবার বক্তব্য আরম্ভ করলো, হুম তখন একটা রিজয়েন্ডার দিয়েছিল, হুম ওটার কপিটা আমাদের দিয়েছিল। হুম ঠিক আছে, ওটার ভিত্তিতেই বলেছে, লাস্টে উঠে মানে শেষ হয়ে যাওয়ার সময় কপিল সিব্বল বলল যে আমার আর 10 থেকে 15 মিনিট বলার সময় বাকি আছে। সময় দিতে হবে, হ্যাঁ। বলবো। তখন মিস্টার জাজদ্বয় বললো যে এখন তো সময় শেষ, 4টে বাজে, তখন 10 মিনিট বাকি, আপনি আজকে তো কিভাবে বলবেন? হ্যাঁ। আজকে তো হবে না, তাহলে তো আর একটা দিন ধার্য করতে হয়, হুম। আর একটা দিন ধার্য করতে হয়। তখন সেই দিনটা ধার্য করলো, আমাদের থেকে মানে নিয়েছিল, যে বললো তাহলে নেক্সট পরের মানে মঙ্গলবার ওই 26 তারিখ। হ্যাঁ, আমরা মেনে নিলাম, না ওরা মেনে 26 নিল। 26 তারিখ। না না, ওটা 26 তারিখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এবার 26 তারিখে তো হুম 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 এখানে মানে বলবে কপিল সিব্বল বলবে, হ্যাঁ 26 তারিখ। সেটা এখনো কজ লিস্টটা সম্পূর্ণভাবে মানে প্রকাশ পায়নি, আগামী কাল বা পরশু হয়তো মানে ফাইনাল কজ লিস্ট, তাহলে সেখানে বুঝতে পারবো যে ওই কত নম্বরে রয়েছে, একদম টপ অফ দা বেঞ্চে রেখেই হ্যাঁ, টপ অফ দা বোর্ডে আছে, বোর্ডে রাখবে, রেখেই মানে এবং সারাদিন সকাল থেকেই শুনানি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটা দুটো থাকে, যাই, যেটা করার পরে ওই মানে 10:30টায় তারা বসে, তো ওই 11:30 থেকে 11টার মধ্যে আরম্ভ হয়ে যায়। 11টার থেকে ওদিকে একটা, আবার 2টো থেকে 4টে, একটা বড় সময়। ওই সময়ের মধ্যে আমরা আবার না হলে না আমাদের পক্ষে মানে মামলা, সত্যি কথা সরকারে চাইছে যাতে আমরা হাত গুটিয়ে ফিরে আসি। একদম একদম একদম। প্রচুর তো কারি টাকা খরচা হচ্ছে, আমরা পাচ্ছি না, আমাদের মানসিক ভাবেও আমরা বিধ্বস্ত, আর্থিক ভাবেও। হ্যাঁ সেই তো মানে টাকা থাকলে সেই মাইন্ডটাকে ঠিকঠাক। সহজ করা যায়। যাই হোক, এর জন্যই আমরা ভয় পাচ্ছি যে আবার কি হবে 26। যাই হোক, আপনারা আছেন, আপনাদের দায়িত্ব পালন করছেন, আর আপনারা, আমরা যারা কর্মচারী আছি, আমরাও কিন্তু একটা জিনিস মনে মনে ভেবে নিয়েছি যে ডিএ পাবো কি পাবো না সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে, কিন্তু আপনারা যে এতদিন ধরে যে লড়াইটা দিয়েছেন, একটা অসম লড়াই, রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যে লড়াইটা দিয়েছেন, সেই জন্য কিন্তু আপনারা সবসময় সরকারি কর্মচারীদের সম্মানের জায়গায় থাকবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আপনাকে বলার জন্যই বলছি না, এটা আমাদের একদম মনের কথা। আর একটা কথা বলছি কর্মচারীদের উদ্দেশ্যেই বলছি, যেটা হচ্ছে মাননীয় সঞ্জয় কারোল বলেছিল যে আমি ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়গুলো সম্পূর্ণ পড়েছি, এর থেকে আপনাদের কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আগে 50% মহার্ঘতা দিন, তারপরে আপনাদের বক্তব্য শুনবো। তখন তো 25% করলো অভিষেক মনু সিং। কোমর ভেঙে যায় বলে আমরা জানি এই যে রায়টা যদি শেষ হয়ে যায় 26 তারিখ, রায়টা রিজার্ভ থাকবে, এবং এই রায়ের মধ্যে ট্রাইব্যুনালের বার্তা থাকবে, এই রায়ের মধ্যে হাইকোর্টের বার্তা থাকবে, থেকে তারা কিছুটা
মানে অবজারভেশন নিশ্চয়ই দেবে, দিয়ে কিন্তু ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই কিন্তু ডিএটা দিতে বলবে, এবং তারা একটা নির্দিষ্ট সময় ধার্য করে দেবে। শেষে শেষে একদম শেষে চলে এসেছি। হ্যাঁ, একদম পরে যে হ্যাঁ, অর্ডার বেরোবার 1 মাস পরে বা অর্ডার বেরোবার 1.5 মাস পরে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। করতে এটাই হবে। আমাদের তখন ধারণা। তখন আমি আর এখন কোনো দেখা যাক সেটা আমার এই বক্তব্যের সঙ্গে মেলে কিনা। এই প্রসঙ্গে আর আপনি যখন তুললেন এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন এলো, হ্যাঁ। জিজ্ঞাসা করি। এটা এসএলপির কি কোনো রিভিউ হয় রায় ঘোষণার পরে? না, রিভিউ হবে। হবে? SLP যদি- ধরুন হ্যাঁ, ধরুন সুপ্রিম কোর্ট রিভিউ যখন রায়টা দেবে সেটা আমি শুনছিলাম যে রিভিউ মামলা যদি আমাদের পক্ষে যায়, সরকার একটা রিভিউ করবে। রিভিউ মানে- করলে সেটা শুনানি হয় না, ঠিক আছে? হ্যাঁ, রিভিউটা চেম্বারে দেখে, যেটা এই যে যদি মেরিট থাকে এই ইসের মতো, এসএসসির মতো, এসএসসির মতো। যদি যারা- মেরিট থাকে তাহলে শুনবে না, ক্যান্সেল করে দেবে। হ্যাঁ, লাস্ট অপশন হচ্ছে। যদি সরকার করে, সরকার নাও করতে পারে, কারণ তো অনেক জায়গায় তো চপে টাকা খাচ্ছে। প্রতিটা মামলারই একই পরিস্থিতি। লজ্জা তো নেই, এই সরকারের লজ্জা নেই, তাই হয়তো রিভিউ মানে রিভিউ আনতেও পারে। এখন দেখা যাক সেটা কি হয়।